আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কি আমার সাথে আছেন? Yes, sir. আচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের পর আজকে প্রথম ক্লাস নিচ্ছি। তো আজকে আমাদের কোন টপিকস নিয়ে পড়ানোর কথা ছিল? Last class standard costing করানো হয়েছে। ওকে, স্ট্যান্ডার্ড কস্টিং, তাই তো? তো আমরা কি শুরু করব না আরো 4 মিনিট ওয়েট করব? 3-4 মিনিট। স্যার একটু ওয়েট করি। ঠিক আছে। ও, আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করতে পারি, তাই না? জি স্যার। ওকে। আপনারা কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করার কথা, তাই তো? তো স্ট্যান্ডার্ড কস্টিং এর ক্ষেত্রে আমরা এক মিনিট সময় দিন, আমি এক্সেলটা ওপেন করে নিই। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার।
আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্টিংটা আমরা আজকে আবার যদিও লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, আমরা আবার একবার একটু করে নতুন করে পড়বো, কারণ আহ, ওটা কতটুকু মনে আছে জানি না। সো স্ট্যান্ডার্ড কস্টিংটা আমরা একটু নতুন করে পড়বো। আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্টিংটা যদি আমরা বলতে চাই, স্ট্যান্ডার্ড কস্টিং আসলে কি? কেউ বলতে পারবেন স্ট্যান্ডার্ড কস্টিংটা কি আসলে? একটু শেয়ার করি, তারপর আমরা আস্তে আস্তে শুরু করব। বলেন, স্ট্যান্ডার্ড মানে কি, কেউ বলতে পারবেন? একটা নীতি নির্ধারক টাইপের স্যার কি, বা আমরা একটু যখন একটু একটু বুঝিয়ে বলেন, একটা এক্সাম্পল দিয়ে। যেমন স্যার আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে অথবা আমাদের বাজেট থেকে আমরা যখন একটা আদর্শ মেনে আমরা একটা বাজেট, মানে বাজেট থেকে একটা আদর্শ যে আমরা বানাই যে স্যার এটা এখান থেকে আমরা মেজার করবো আসলে আমাদের কতটুকু ল্যাকিং বা কতটুকু বাড়তি লাগতেছে। তো আচ্ছা, যেখান আমি একটু সহজ একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি টি শার্ট কিনতে গেলেন। সো টি শার্টের ক্ষেত্রে নর্মালি একটা সাইজই হয়, স্ট্যান্ডার্ড সাইজ, তাই না? মোটামুটি অনেক ক্ষেত্রে হয়তো 2 থেকে 3টা সাইজ হয় নর্মালি। অনেক কোম্পানি আছে যারা অনলি একটা সাইজ তৈরি করে। ওই সাইজটা কিসের কিসের বেসিসে তৈরি করে? সো আমাদের মানুষের যে হাইট আছে বা বডি স্ট্রাকচার আছে, এটার উপর বেস করে কি করা হয়, একটা স্ট্যান্ডার্ড টি শার্ট তৈরি করা হয়, যাতে মোটামুটি ধরে নেওয়া হয় 60% টার্গেট যে কাস্টমার আছে তারা এই টি শার্টটা ইউজ করতে পারেন। সিমিলারলি স্ট্যান্ডার্ড হলো আমরা একটা নর্মস অফ বেঞ্চমার্ক দিয়ে শুরু করি। ধরেন আমি যদি আজকে একটা টি শার্ট যাই, টি শার্টটা যদি আমি একটা লোকেশন সিলেক্ট করি যে ওই লোকেশনে আমি টি শার্টটা পারচেসটা কি হবে, তো আগে থেকে কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিই যে এই টি শার্টটার প্রাইস কত হবে। আপনি যদি আজিজ সুপার মার্কেট থেকে কিনতে চান হয়তো 300 টাকা, আপনি যদি সেটা ইয়েলো থেকে কিনতে চান সেটা 1500 টাকা। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, তাই না? তো আমরা কি করি, একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন আমরা কি করি, আমার কতটুকু লাগবে বা অ্যাকচুয়াল কস্ট কতটুকু খরচ হবে সেটা ডিটারমাইন করার চেষ্টা করি। সিমিলারলি কোন একটা কোম্পানি যখন বছরের শুরুতে চিন্তা করে যে আমি সারা বছর ধরে যে অ্যাক্টিভিটি গুলো করবো, সেই অ্যাক্টিভিটি গুলোতে আমার কস্ট কতটুকু ইনকার হবে বা আমার রেভিনিউ কতটুকু ইনকার হবে, সেটার উপর তারা কি করে, সেটার উপর বেস করার জন্য তারা কি করে একটা স্ট্যান্ডার্ড সেট করে যে আমি যে প্রোডাক্ট গুলো প্রোডাকশন করবো, এই প্রোডাক্ট প্রোডাকশন করতে গেলে আমার কতটুকু কস্ট লাগবে। তো এই কস্টটা যখন কনসিডার করা হয় তখন তারা কি করে, তখন তারা একটা স্ট্যান্ডার্ড মেজার করে। স্ট্যান্ডার্ডটা কিভাবে মেজার করে, যে আমার যে সিমিলার প্রোডাক্ট ছিল, গত বছর আমি প্রোডাক্টটা তৈরি করেছি, মার্কেটে সিমিলার প্রোডাক্ট তৈরি করে, তো ওই মার্কেটে সিমিলার প্রোডাক্ট তৈরি করতে বা আমার যে পূর্বের বছর প্রিভিয়াস ইয়ারে আমি যে প্রোডাক্টটা তৈরি করেছি সেটা তৈরি করতে আমার কতটুকু মেটেরিয়াল লেগেছে, কতটুকু লেভেল লেগেছে, কতটুকু ওভারহেড লেগেছে, ওইটার উপর বেস করে আমরা কি করি, একটা কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড তৈরি করি। তারপর আমরা সাথে সাথে কি করি, আমার যে মেটেরিয়াল লেগেছে এটা কস্টিংটা কত, অর্থাৎ প্রাইসটা কত হবে সেটা সেট করি। তার মানে আমি যখন স্ট্যান্ডার্ড একটা সেট করি তখন আমি দুইটা বেসিসে একটা স্ট্যান্ডার্ড সেট করি, একটা হলো প্রাইসের বেসিসে আর একটা হলো কোয়ান্টিটির বেসিসে। এখন তাহলে আমরা যখন স্ট্যান্ডার্ড কস্টিং করি, তাহলে বছরের শুরুতে আমার কি করতে হয়, কোনো একটা প্রোডাক্টের কস্ট কত হবে সেটা আমাকে ডিটারমিন করতে হয়। তাহলে প্রোডাক্ট কস্টের ক্ষেত্রে আমাকে তাহলে কি ডিটারমিন করতে হয়, প্রোডাক্ট কস্টের ক্ষেত্রে আমার দুটো জিনিস ডিটারমাইন করতে হয়। একটা হলো আমার এই প্রোডাক্টের কোয়ান্টিটি কতটুকু লাগবে, ধরুন মেটেরিয়াল যদি আমি যাই, তো আমার মেটেরিয়াল কতটুকু লাগবে, আমার লেবার কতটুকু লাগবে এবং ভেরিয়েবল ওভারহেড কতটুকু লাগবে, এই তিনটা। এই তিনটার জন্য আমার প্রথমে যে স্ট্যান্ডার্ড আমরা সেট করি এটা হলো কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড, যে আমি পার্টিকুলার একটা প্রোডাক্ট যদি তৈরি করতে যাই, আমার মেটেরিয়াল কতটুকু লাগবে, আমার লেবার কতটুকু লাগবে, আমার ভেরিয়েবল ওভারহেড কতটুকু, এটা সেট করার পর দেন আমি যাই প্রাইসে, যে আমি যে মেটেরিয়ালটা বলছি এতটুকু কোয়ান্টিটি লাগবে, সো পার কোয়ান্টিটি আমার প্রাইস কত হবে, আমার লেবারের ক্ষেত্রে রেটটা কি হবে, আমার ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে রেটটা কি হবে। সো স্ট্যান্ডার্ড যখন আমরা বলি তখন দুইটা জিনিসের বেসিসে আমরা স্ট্যান্ডার্ড সেট করি, ওয়ান ইজ বেসড অন কোয়ান্টিটি, আদার ইজ বেসড অন প্রাইস। এখন এই কোয়ান্টিটি যে বেসিসটা হয় এটাকে আমি ইচ্ছা করলে এইভাবে করে ফেলতে পারি যে এতটুকু এতটুকু লাগবে, না। আমার ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, আমার প্রোডাকশন ম্যানেজার আছে, আমরা সবাই একটা কমিটির মাধ্যমে কি করা হয়, একটা বিলস অফ মেটেরিয়াল ডেভেলপমেন্ট করা হয়। কি করা হয়, বিলস অফ মেটেরিয়াল ডেভেলপ করা হয়। এই বিলস অফ মেটেরিয়ালে বলা থাকে যে আমার কোন মেটেরিয়াল কতটুকু লাগবে, আমার প্রত্যেকটা মেটেরিয়ালের ইউনিট প্রাইস কতটুকু হবে, আমার লেবার কতটুকু লাগবে, সেই লেবারের পার ইউনিট আওয়ারের কস্ট কতটুকু হবে, ওভারহেড কতটুকু লাগবে এবং
পার আওয়ারে ওভারহেড কস্ট কতটুকু হবে, সেই বিলস অফ মেটেরিয়ালটা আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি। বছরের শুরুতে যখন আমরা বাজেট করি, আমরা অলরেডি তো বাজেট করেছি তাই না, এই বাজেট করার সময় আমরা যখন পার ইউনিটটা প্রাইস নির্ধারণ করি, পার ইউনিট প্রাইস বা পার ইউনিট কস্ট আমরা যখন নির্ধারণ করি, এই পার ইউনিট কস্টটা সাধারণত নির্ধারণ করা স্ট্যান্ডার্ড কস্ট অনুযায়ী। স্ট্যান্ডার্ড কস্ট, এই স্ট্যান্ডার্ড কস্টের উপর বেস করে আমরা কি করি, বাজেটটা তৈরি করি। তার মানে কোনো একটা পার্টিকুলার ইয়ারে যদি আমি 1 লাখ ইউনিট সেল করি, তাহলে প্রতিটা ইউনিটের কস্ট যদি হয় আমার 10 টাকা স্ট্যান্ডার্ড কস্ট, তাহলে আমার টোটাল কস্ট হবে 1 লাখ ইন্টু 10, তার মানে 10 লাখ টাকা। তাহলে আমার বাজেটের কস্ট হলো 10 আর স্ট্যান্ডার্ড কস্ট হলো পার ইউনিট কস্ট। তাহলে আমাকে যদি বলো স্ট্যান্ডার্ড কস্ট কি আর বাজেট কি, তাহলে আমরা কি বলতে পারবো, স্ট্যান্ডার্ড হলো পার ইউনিট কস্ট। এই পার ইউনিট কস্টের ক্ষেত্রে আমার কি থাকবে, আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল কতটুকু হবে, আমার ডিরেক্ট লেবার কতটুকু হবে, আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু, এই তিনটা জিনিস নিয়ে আমার হয় স্ট্যান্ডার্ড কস্ট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, মেটেরিয়াল কস্ট কতটুকু হবে, মেটেরিয়াল কি আমি আমার পারচেজ প্রাইস কস্ট হবে, না আমার ফ্যাক্টরি পর্যন্ত আসা পর্যন্ত, আমার ফ্যাক্টরি ফ্লোরে বা প্রোডাকশন ফ্লোরে আসা পর্যন্ত যতটুকু কস্ট হবে ততটুকু আমার মেটেরিয়াল কস্ট হবে। তো নরমালি যখন মেটেরিয়াল কস্টের কথা আমরা চিন্তা করি, তখন আমাদের কস্টটা কিভাবে ডিটারমাইন হয় আমরা একটু বলি। এটা হলো মেটেরিয়ালের একটা পারচেজ প্রাইস থাকে, এটার সাথে আমার অ্যাড করতে হয় আমার কাস্টমসের যত ডিউটি দিতে হয়, এটার সাথে আমার অ্যাড করতে হয় আমার যে কম ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তারপর অ্যাড করতে হয় আদার্স যদি কোনো কস্ট আসে সেই জিনিসগুলো, এই তারপর যদি আমি কোনো ডিসকাউন্ট পাই সেই ডিসকাউন্টটা বাদ দিতে হয়। বাদ দেওয়ার পর যে কস্টটা আসবে এটাকে বলা হয় নেট ম্যাটেরিয়াল কস্ট। তাহলে মেটেরিয়াল কস্ট আমরা যে পারচেজ প্রাইসে পারচেজ করতেছি সেটা আসলে মেটেরিয়াল কস্ট না। তো এটার সাথে আমার কাস্টমার যে ডিউটি দিতে হবে প্লাস আদার যে খরচগুলো আছে প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট আছে যেটা আমার ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছাতে, সবগুলো কস্ট ইনক্লুড করে আমার কি হবে, মেটেরিয়াল কস্ট হবে। সো মেটেরিয়াল কস্ট আমরা পেয়ে গেলাম। আর লেবারের ক্ষেত্রে লেবার কস্টটা সিম্পল, আমার পার আওয়ার রেটে ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট আমরা প্রিডিটারমাইন্ড আবার এর রেট ধরে আমরা করি। তো আমাদের এই জায়গায় যে কথাগুলো বলেছি যে নরমালি আমরা যদি একটা প্রোডাক্ট কস্ট বলি বা বছর শুরুতে বাজেট করতে চাই, তাহলে বেসড অন স্ট্যান্ডার্ড কস্ট আমরা কি করি, বাজেটটা তৈরি করি। বছরের শুরুতে স্ট্যান্ডার্ড কস্টটা কি হবে, আমার পার ইউনিট কস্টটা, আর বাজেট কি হবে, আমার টোটাল ভলিউম যে আমি প্রোডাকশন করছি তার যে কস্টটা সেটাকে বলা হয় বাজেট কস্ট। এবার আমরা আসি একটা কোশ্চেনে। তো আমরা তাহলে বুঝতে পেরেছি যে আমরা যখন স্ট্যান্ডার্ড কস্টটা বলি তখন তিন ধরনের কস্ট ইনকার হয়, একটা মেটেরিয়াল কস্ট, একটা লেবার কস্ট, আর একটা হলো ওভারহেড কস্ট। এখন আমরা যখন স্ট্যান্ডার্ড কস্টিং আমরা বলছি যে স্ট্যান্ডার্ড কস্টিং এর ক্ষেত্রে আমাদের দুই ধরনের স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করি, আমরা একটা কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড আর একটা প্রাইস স্ট্যান্ডার্ড, তাই না? এই দুইটা স্ট্যান্ডার্ডের উপর বেস করে আমরা স্ট্যান্ডার্ড কস্ট ভেরিয়েন্স অ্যানালাইসিস করে থাকি। আমরা লাস্ট ক্লাসে এগুলো বলেছি, বাট আমরা ওই রিপিটেশন যাব না, আমরা একটা প্রবলেমে যাই। প্রবলেমটা হলো ধরেন বছরের শুরুতে আমরা বললাম যে ভাই আমার এত ইউনিট আমি প্রোডাকশন করব। তো বছরের শুরুতে আমি বললাম যে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি টোটাল হলো কোয়ান্টিটি, আমি বললাম যে আমি 2000 ইউনিট প্রোডাকশন করব। কত ইউনিট প্রোডাকশন করব, 2000 ইউনিটস। আর বছর শুরুতে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রোডাকশন করেছি 2100। তারপর ভেরিয়েন্স করতে হবে 100 ইউনিটস। এটা নরমাল, কারণ আমার জাস্ট আমি কি করব, আমার অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে যে ডিফারেন্সটা সেটার উপর বেস করে আমি কি করব, ভেরিয়েন্স অ্যানালাইসিসটা করব। বাট ভেরিয়েন্স অ্যানালাইসিস আমাদের কোনো ইনফরমেশন প্রোভাইড করে না যেটার উপর বেস করে ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে। সো এই ভেরিয়েন্স অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা আবার একটু ব্রেকডাউন করি। সো ব্রেকডাউন করার সময় আমরা আসলে কি করি, আমরা চিন্তা করি যে বছর শুরুতে যে স্ট্যান্ডার্ডটা আমরা সেট করেছিলাম এই স্ট্যান্ডার্ডের উপর বেস করে আর আমার অ্যাকচুয়াল সিনারিও, এই দুটো আসলে সেম নাও হইতে পারে। সো আমরা কি করি, বছরের শেষে বা মাসের শেষে আমরা কি করি, অ্যাকচুয়ালের সাথে একটা ফ্লেক্সিবল বাজেটের একটা অলরেডি আমরা পড়েছি যে ফ্লেক্সিবল বাজেটের যে কোয়ান্টিটি আছে অর্থাৎ অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু স্ট্যান্ডার্ড রেট বা স্ট্যান্ডার্ড আওয়ার, এগুলোর উপর বেস করে আমরা কি করি, একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করি। তারপর এগুলোর মধ্যে একটা কি করি, আমরা কম্পারিজন করি। কম্পারিজনটা আমরা কিভাবে করি, আমরা প্রথমে বলি যে আমার অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে আর আমার স্ট্যান্ডার্ড কস্ট কত হচ্ছে। আর মাঝখানে আমরা কি করি, আমরা বলি যে ভাই অ্যাকচুয়াল কস্ট যখন আমরা চিন্তা করলাম
বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা বলি যে ভাই আমার অ্যাকচুয়াল কি হবে, কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, এটা হলো আমার অ্যাকচুয়াল কস্ট। আমরা যদি স্ট্যান্ডার্ড কস্টটাতে আমরা আসি, তাহলে আমার এটা কি হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এখন যেটা হলো, আমার যদি এই বেসগুলো সমান না থাকে, তাহলে আমরা কি করতে পারি না, এই জিনিসগুলো কম্পেয়ার করতে পারি না। যার কারণে এই জায়গায় আমরা কি করি, মাঝখানে একটা আমরা জিনিস নিয়ে কাজ করি, এটা হলো যে বাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস কি হবে সেটা বলি। সেটা কি করি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস। এখন আমরা যদি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বের করি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বের করি, এই দুইটার ডিফারেন্সটা আমার কিসের ডিফারেন্স হয়েছে, বেসড অন, দেখেন অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে ডিফারেন্সটা হলো আমার স্ট্যান্ডার্ড প্রাইসের। আবার আমরা যদি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বের করি, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বের হচ্ছে কোয়ান্টিটি, তাহলে এটা কি হবে, quantity differences. কোয়ান্টিটি ডিফারেন্স বা কোয়ান্টিটি ডিফারেন্স। আর এটা তাহলে হওয়ার কথা কি ছিল, প্রাইস ভেরিয়েন্স, তাই না? এখন দেখেন আমরা মেটেরিয়ালের ক্ষেত্রে বলছি যে প্রাইসের ডিফারেন্সটাকে বলা হয় প্রাইস ভেরিয়েন্স, আর কোয়ান্টিটির ক্ষেত্রে ডিফারেন্সটাকে বলা হয় কোয়ান্টিটি ভেরিয়েন্স। সিমিলারলি এটা যদি আমরা লেবারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে লেবারের ক্ষেত্রে ভেরিয়েন্সটা হলো আমার কি হবে, লেবার রেট অর স্পেন্ডিং ভেরিয়েন্স। এটা যদি আমরা নেই, তাহলে লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করবেন। আমরা যদি তারপর জি মাঝখানের যে এলিমেন্ট মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস, এটাই তো স্যার মানে ফ্লেক্সিবল জি বাজেটের এলিমেন্ট। জি, তারপর আমরা যদি ভেরিয়েবল ওভারহেডটা নিই, আমরা ফিক্সড ওভারহেডটা এই জায়গায় আমরা আসলে কনসিডার করব না, আমরা শুধু ভেরিয়েবল ওভারহেড নিয়ে কাজ করব, তাহলে এটাকে বলে ভেরিয়েবল ওভারহেড রেট অর স্পেন্ডিং ভেরিয়েন্স। আর এটাকে আমার বলা হবে ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ঠিক আছে, আর এই পুরোটাকে যদি আমরা বলি, এটাকে বলা হবে টোটাল ভেরিয়েন্স। কারো কোনো কনফিউশন আছে কিনা এই পর্যন্ত একটু বলেন, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলেন, কারণ আমরা একটু পরে আরেকটু ডিফারেন্স জিনিসটা দেখবো। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ওকে, এখন আমরা প্রতিটা, আমরা যে প্রথমে বলছি মেটেরিয়ালের ক্ষেত্রে, এটা হলো মেটেরিয়ালের ক্ষেত্রে প্রাইস ভেরিয়েন্স, আমরা বলি মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তারপরটা হলো মেটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, বাট আমাদের একটা প্রবলেম আছে, এটা হলো মেটেরিয়ালের ক্ষেত্রে। কি ধরনের প্রবলেম আছে, মেটেরিয়াল যখন আমরা কোনো মেটেরিয়াল পারচেজ করি এবং ইউজ করি, পারচেজ এবং ইউজ যদি সমান হয় তাহলে আমাদের কোনো সমস্যা না। যদি পারচেজ এবং ইউজ সমান না হয়, তখন আমরা কি করি, আমরা একটা প্রসিডিউর ইউজ করি। তো ভেরিয়েন্স অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যত কুইকলি ভেরিয়েন্স অ্যানালাইসিস করা যায় এবং রুট কজ গুলো আইডেন্টিফাই করা যায়, ম্যানেজমেন্ট তত তাড়াতাড়ি কি করতে পারে, ডিসিশন নিতে পারে। আমি আবার বলি, ভেরিয়েন্স অ্যানালাইসিসের ক্ষেত্রে যে কাজটা করা হয়, যত কুইকলি আমার ভেরিয়েন্স গুলো অ্যানালাইসিস করা যায় এবং তার রুট কজ ডিটারমাইন করা যায়, তত তাড়াতাড়ি আমরা কি করতে পারি, আমাদের প্রবলেম গুলো বা ইস্যু গুলো সলভ করতে পারি এবং কারেক্টিভ মেজার নিতে পারি। তাতে কি হয়, আমাদের কোম্পানি এফিসিয়েন্সি বাড়বে এবং কোম্পানি প্রফিটেবল হবে। যদি আমরা এই জিনিসটা ডিলে করি, ডিলে করা মানে কি, আমাদের এফিসিয়েন্সি যতটুকু সময় ডিলে করবো ততটুকু সময় এফিসিয়েন্সি কি হবে, অ্যাচিভ হবে না। সো আমরা এই জন্য কি করা হয়, মেটেরিয়ালের ক্ষেত্রে দুইটা জিনিস কনসিডার করা হয়। যখন পারচেজ এবং ইউজ সমান হবে, তখন আমার প্রাইস ভেরিয়েন্স হবে আমি যা পারচেজ করছি বা ইউজ করছি সেই অ্যামাউন্টটা। কিন্তু যখন পারচেজ এবং ইউজ সমান হবে না, তখন আসলে কনফ্লিক্টটা অ্যারাইজ করে। তখন বলা হয় যে আমরা প্রাইস ভেরিয়েন্সটা আমরা আসলে আগে বের করি, যখন মেটেরিয়াল পারচেজ করা হয় তখনই সাধারণত মেটেরিয়ালের ভেরিয়েন্সটা বের করা হয়। আর অন্যদের ক্ষেত্রে লেবার এবং ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে যখন তাদেরকে
কমপ্লিট করে সার্ভিসটা তখন তাদের ভেরিয়েন্স অ্যানালাইসিস করা হয়। যেহেতু মেটেরিয়ালের প্রাইস ভেরিয়েন্সের ক্ষেত্রে যখন তারা পারচেজ করছে তখন বের করা হয়, সেহেতু মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা পারচেজ কোয়ান্টিটিটা ইউজ করি। বাট এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আমরা যখন টোটাল ভেরিয়েন্সের কথা বলি, আমরা প্রাইস ভেরিয়েন্স প্লাস কোয়ান্টিটি ভেরিয়েন্স এই দুইটা মিলে বলি টোটাল ভেরিয়েন্স। কিন্তু যদি পারচেজ কোয়ান্টিটি এবং ইউজড কোয়ান্টিটি যদি ডিফারেন্স হয়, তখন আমরা টোটাল ভেরিয়েন্স বের করতে পারি না। আমরা একটু আসি। এই পর্যন্ত আপনারা কি আমি কি বলছি এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এর বুঝতে আগে বলছি। একটু সমস্যা হয়েছে। মেটেরিয়ালের ক্ষেত্রে আমি আরেকটু বলি। মেটেরিয়ালে যখন ভেরিয়েন্স বের করি, দুইটা কনসিডার। ফার্স্ট কনসিডার হলো পারচেজ কোয়ান্টিটি ইকুয়াল টু ইউজড কোয়ান্টিটি। তখন আমার নরমালি কি হবে, আমার প্রাইস ভেরিয়েন্স প্লাস কোয়ান্টিটি ভেরিয়েন্স ইকুয়াল টু টোটাল ভেরিয়েন্স। এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। 2 নম্বর সিনারিওটা, পারচেজ কোয়ান্টিটি is not equal to, এটা not equal to কনসিডার করবেন used quantity। তখন সিনারিওটা করা হয় প্রাইস ভেরিয়েন্সের ক্ষেত্রে পারচেজ কোয়ান্টিটিটা ইউজ করা হয়, ঠিক আছে। তখন আমার কখনোই টোটাল ভেরিয়েন্স is not determinable। কেন ডিটারমাইনেবল না? কারণ আমি যতটুকু পারচেজ করছি আর যতটুকু ইউজ করছি সেই দুটো জিনিস সমান না। যার কারণে আমরা এই ক্ষেত্রে যদি পারচেজ কোয়ান্টিটি এবং ইউজ কোয়ান্টিটি সমান না হয়, সেক্ষেত্রে আমরা কখনোই টোটাল ভেরিয়েন্সটা ইউজ করব না, ঠিক আছে। আমরা এক্সাম্পল একটা যাই, তাহলে সবচেয়ে বেটার হবে। এই প্রবলেমটা কি সবাই দেখতে পাচ্ছেন? স্যার একটু ঝাপসা। বুঝে যাচ্ছে না। ঠিক আছে, এখন তো দেখতে পাচ্ছেন তাই না? সো আমার জেভিয়ার কোম্পানি প্রডিউসেস এ সিঙ্গেল প্রোডাক্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। স্যার ঠিক আছে। Okay. Variable manufacturing overhead is applied to products on the basis of direct labor hour। তাহলে আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমার ডাইরেক্ট লেবার আওয়ারের উপর বেস করে আমরা কি করছি, অ্যাপ্লাই করছি। স্ট্যান্ডার্ড কস্ট আমার দেওয়া আছে। স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে আমরা যদি মেটেরিয়ালের ক্ষেত্রে চিন্তা করি, একটু ছোট করে ফেলি যাতে আমরা এক্সেলটা নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন? আমরা যদি এখানে যাই, তো আমাদের প্রথমে হলো আমরা মেটেরিয়াল ভেরিয়েন্সটা পুরো বের করব। মেটেরিয়াল ভেরিয়েন্স যদি আমরা বের করতে যাই, প্রথমে আমাকে লাগবে যে আমার অ্যাকচুয়াল কস্ট কত পার ইউনিট আর আমার স্ট্যান্ডার্ড কস্ট কত। সো স্ট্যান্ডার্ড কস্ট ফর 1 ইউনিট অফ প্রোডাক্ট আর এস ফলো ডাইরেক্ট মেটেরিয়াল আমার কতটুকু লাগতেছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার প্রতিটা ইউনিটের জন্য কতটুকু লাগতেছে, 6 আউন্স। কত আউন্স? 6 ounce। আর স্ট্যান্ডার্ড প্রাইস পার আউন্স কত আমার? 0.50। কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে পার ইউনিটে, তাই না? এবার আসি ডিউরিং, দেখেন আবার আমি লেবার গুলো আমি একটু লিখে ফেলি। আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লেবার কত আওয়ার? 1.8 আওয়ার। আর পার আওয়ার কস্ট কত? 10। আমি যদি আসি ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে, আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 1.8 আওয়ার, পার আওয়ার রেট কত? 5।
কারো কোনো কনফিউশন আছে? সো আমার অ্যাকচুয়াল প্রোডাকশন কত? ডিউরিং জুন অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 2000 ইউনিট। দেখেন আমার 2000 ইউনিট ডিউরিং জুন অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া আছে। সবাই দেখেছেন? During June 2000 units were produced. The cost associated with June operation were as follows. তার মানে 2000 ইউনিট আমি জুনে প্রোডাকশন করেছি। তাহলে মেটেরিয়ালের পারচেজ কস্ট কত আমার? 18000 আউন্স আমি পারচেজ করেছি 0.060 আউন্স করে। তাহলে আমার অ্যাকচুয়ালটা যদি আমি এবার আসি, অ্যাকচুয়াল প্রাইস আমার কত পার ইউনিট? 0.60। 18,000 into 0.60 ওকে, আমি যদি লেবারের ক্ষেত্রে আসি তাহলে আমার কত? 9.75। ঠিক আছে, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিংটা আমার টোটাল কতটুকু ইনকাম হয়েছে সেটা দেওয়া আছে। আমরা একটু পরে আসি। তাহলে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নাই। এবার আমরা মেটেরিয়ালের ক্ষেত্রে অ্যাকচুয়াল কস্টটা কতটুকু হয়েছে আমরা একটু দেখি। অ্যাকচুয়াল কস্ট আমার কি হবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, তাই না? মেটেরিয়াল পারচেজ করছি কত? 18000। মেটেরিয়াল ইউজ করছি কত? 14000। এখন আমরা বুঝছি যে পারচেজ এবং প্রোডাকশন দুইটা কি ডিফারেন্স। যে ডিফারেন্স হয় তাহলে আমরা কোনটা ইউজ করব? যতটুকু পারচেজ করেছি ততটুকু ইউজ করব। তাহলে 18000 আমরা পার ইউনিট প্রাইস কত? 0.60। তাহলে আমার টোটাল প্রাইস কত হয়েছে? 10800। এটাতে কারো কোনো সমস্যা আছে? থাকলে বলেন। এই জায়গায় কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আসি আমার স্ট্যান্ডার্ড কস্ট। কি হবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। কারো কোনো কনফিউশন নাই পর্যন্ত? এবার আপনারা আমাকে বলেন এই জায়গায় আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি হবে আর স্ট্যান্ডার্ড প্রাইস কি হবে? তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার কতটুকু হবে? আমি মেটেরিয়াল কত, এবার বলেন এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি হবে আর স্ট্যান্ডার্ড প্রাইস কি হবে? স্ট্যান্ডার্ড 2000 ইউনিট হবে। জি বলেন। তাহলে আমার মেটেরিয়াল পারচেজ করতে কত, মেটেরিয়াল কতটুকু আমার ইউনিট প্রোডাকশন করছে কত? 2000 ইউনিট। 2000 12,000 আউন্স। ইউনিট প্রোডাকশন করতে আমার লাগছে কত পাউন্ড লাগতো স্ট্যান্ডার্ড? 6 তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হলো 2000 ইনটু 6 12,000 ইনটু আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 0.50 per ounce. আর কোনো কনফিউশন আছে এই জায়গায়? না স্যার। থাকলে বলবেন, কনফিউশন থাকলে বলবেন। কারো কোনো কনফিউশন নাই? না স্যার। এবার আমরা আসি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক আছে, তাহলে কি হবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, তাই না? স্ট্যান্ডার্ড 18,000 into 0.18,000 তাহলে কি হবে? আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 18000 স্ট্যান্ডার্ড প্রাইস কত? 0.5 আমার 0.5। ওকে, তাহলে আমার কোনটা কতটুকু হবে বলেন? এটা আসতেছে আমার কত টাকা? এটা কি আমার ঠিক আছে? 2000 ইনটু 6 ইনটু 0.50। জি স্যার। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমার টোটাল কস্ট 18000। তাহলে এই জায়গায় আমার টোটাল কস্ট কত হবে? 9,000। এটা 10800, এটা হবে আমার 9000, আর এটা হবে 6000। কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলেন। কোনো কনফিউশন আছে? না স্যার। এই যে কস্টটা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কেন হয়েছে? প্রাইসের কারণে। এটাকে বলা হয় মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এটা লিখলাম।
এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা কেন হয়েছে বলেন? কোয়ান্টিটি কারণে। এটাকে বলা হয় মেটেরিয়াল। স্যার আমাদের হচ্ছে জি জি বলেন, আপনার কথা শুনতে পারি। purchase আর যতটুকু আমরা ইউজ করছি এটার মধ্যে পার্থক্য ছিল, ডিফারেন্স ছিল। আপনার কথা শোনা যাচ্ছে না। কেউ যদি শুনে থাকেন একটু শেয়ার করবেন আমি কি বলছি। স্যার ওনার কথা আমরাও শুনি নাই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। তাহলে এটা কত হবে আমার? দেখেন আমার অ্যাকচুয়ালি কস্ট কত হয়েছে 10,800, কিন্তু কস্ট হওয়ার কথা ছিল 9,000। তার মানে আমার এই যে 1,800 টাকা কি হবে, এটা আনফেভারেবল ভেরিয়েন্স। আর কোয়ান্টিটি ভেরিয়েন্স আমার কত হবে? ঠিক আছে, এখন এই জায়গায় যে প্রবলেমটা, এই প্রবলেমটা হলো এই জায়গা থেকে আমরা টোটাল ভেরিয়েন্স বের করতে পারি না। কারণ টোটাল ভেরিয়েন্স আমরা তখনই বের করতে পারতাম যদি আমরা ইউজ করতাম। অর্থাৎ আমি যদি টোটালি 2000 ইউনিটের জন্য আমার আসলে কতটুকু লাগতো, তার অ্যাকচুয়াল কস্ট কত এবং তার স্ট্যান্ডার্ড কস্ট কত, ওইটার উপর বেস করে আমি আসলে বের করতাম, তাহলে আমি টোটাল ভেরিয়েন্স বের করতে পারতাম। এই ক্ষেত্রে টোটাল ভেরিয়েন্স বের করা সম্ভব না। আমরা যদি একটু সলিউশনটার দিকে যাই, সলিউশনটা একটু দেখি। সবাইকে দেখতে পাচ্ছেন? দেখেন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে আপনি দেখেন। এখানে দেখেন আমরা যদি এই দুইটার কথা বলি, আমার ডিফারেন্সটা কত? 9,000 আর 6,000, 3,000 না? আসলে কি কোয়ান্টিটি ভেরিয়েন্সের ডিফারেন্স 3,000? না, কখনোই এটা কোয়ান্টিটি ভেরিয়েন্সের ডিফারেন্সটা 3,000 না। তাহলে কি হবে আমরা একটু বলছি। তাহলে দেখেন এই জায়গায় প্রথমে যে কথাটা বলছে যে আমার অ্যাকচুয়াল কস্ট আর ফ্লেক্সিবল বাজেটিং এর কস্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হলো আমার 1800। এই 1800 হলো আনফেভারেবল মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যাটা হলো এই দুইটার উপর বেস করে আমরা কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করতে পারি না। কেন পারি না? কোয়ান্টিটি ভেরিয়েন্সটা বের করা হয় মেটেরিয়াল ইউজড ডিফারেন্সের কারণে, যে আমি মেটেরিয়াল যে ইউজ করছি সেটার স্ট্যান্ডার্ডে কত লাগা ছিল আর অ্যাকচুয়াল আমরা তৈরি করতে কতটুকু লাগবে, যার কারণে এই দুইটা ডিফারেন্সের উপর বেস করে আমরা কখনোই কোয়ান্টিটি ভেরিয়েন্স করতে পারি না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি আবার বলছি, প্রাইস ভেরিয়েন্স আমরা বের করি বেসড অন পারচেজ কোয়ান্টিটির উপর। তার মানে আমি কোয়ান্টিটি পারচেজ করছি 18,000, প্রতি কোয়ান্টিটির জন্য আমার অ্যাকচুয়ালি প্রাইস লাগছে 0.60, তো টোটাল অ্যাকচুয়াল কস্ট লাগছে আমার 10,800। কারণ এটা যদি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি 18,000 ইউনিট আমি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে পারচেজ করতাম, তাহলে লাগতে হলো আমার 9,000। তার মানে এই 1800 টাকা হলো আমার প্রাইস ভেরিয়েন্স। তাহলে এই প্রাইস ভেরিয়েন্সটা বেসড অন কি? পারচেজ কোয়ান্টিটি। প্রাইস ভেরিয়েন্স তাহলে আমার বেসড অন কি হবে? পারচেজ কোয়ান্টিটি। পারচেজ কোয়ান্টিটির উপর বেস করা হয়। পারচেজ কোয়ান্টিটির উপর বেস করা হবে। বাট আমরা যখন কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করতে যাব তখন এটা কোনো পারচেজ কোয়ান্টিটির উপর বেস করা হবে না। এটা কি করা হবে? কোয়ান্টিটি কত ইউজ করছি, কোয়ান্টিটি ইউজড উপর বেস করে আমার কি হবে? মেটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করা হবে। কথা কি বুঝতে পারছেন? জি তাহলে স্যার। আমার এটা কোনো 3,000 হবে না। এটা কত হবে? তাহলে আমি মেটেরিয়াল এই জায়গায় বের করতে হবে আমার মেটেরিয়াল কোয়ান্টিটি কতটুকু ইউজ করছি। তাহলে আমার দেখেন আমার অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল, অ্যাকচুয়াল ইউজ করছি দেখেন মেটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন কত? 14,000। 14,000 পাউন্ড। তাহলে আমার 14,000 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস আমার কত? 0.5। তাহলে আমার টোটাল কত হইছে? 7,000 টাকা, তাই না? এখন আমার স্ট্যান্ডার্ড লাগার কথা ছিল কত? 6,000। 6,000। আমার বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজ করছি যতটুকু, তার লাগছে কত টাকা? 7,000। 7,000। কারণ এই যে দুইটা ডিফারেন্স এটাকে বলে আমার মেটেরিয়াল কোয়ান্টিটি ডিফারেন্স। কত? 1,000। বুঝতে পারছেন আপনারা? মেটেরিয়ালের ক্ষেত্রে এই একটা জিনিস আপনাকে কনসিডার করতে হবে। তার মানে মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা প্রাইস ভেরিয়েন্স বের করব বেসড অন পারচেজ কোয়ান্টিটি, আর এটার কোয়ান্টিটি ভেরিয়েন্সটা বের করব বেসড অন কোয়ান্টিটি ইউজড। এটা কি বুঝতে পারছেন?
স্যার বইয়ে তো সেম ভাবে দিছে না স্যার এই নিচে দিয়ে জি, বই সেম ভাবে দিয়েছে আপনার। খেয়াল করা হয় না কিছু আগে এই যে বইটা দেখতে পাচ্ছেন তো, জি স্যার এই যে 14,000 ইন্টু 0.5 ঠিক 7,000 আছে, ক্লিয়ার, সবার ক্লিয়ার? এই প্রবলেমটা হইতো না স্যার। যদি আমার অ্যাকচুয়াল পারচেজ আর ইউজড আমার সেম হইতো, মানে আমি যতটুকু পারচেজ করছি ততটুকু যদি ইউজ করে ফেলতাম তাহলে আমার কোনো সমস্যা ছিল না। যেহেতু আমি যতটুকু পারচেজ করেছি ততটুকু ইউজ করি নাই, যার কারণে আমার কি হয়েছে, এই সমস্যাটা হয়েছে। এই কেসে আমরা কি করতে পারি না, আমার টোটাল ভেরিয়েন্স কত মেটেরিয়ালের ক্ষেত্রে সেটা আমরা বের করতে পারি না। কেন পারি না? কারণ বেস গুলো সমান না। আমি পারচেজের সময় এই জায়গায় যে স্ট্যান্ডার্ড কস্টিংটা ফ্লেক্সিবল বাজেটটা ইউজ করছি, সেটার ক্ষেত্রে দেখেন আমি কি ইউজ করছি, আমি কি করছি, কতটুকু ইউনিট পারচেজ করছি সেটাকে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা মাল্টিপ্লাই করেছি। কিন্তু আমি যখন কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করেছি তখন আমি পারচেজ না, তখন আমি কি কিসের উপর বেস করে ইউজ করেছি, কতটুকু ইউজ করেছি তার উপর বেস করে ইউজ করেছি। যেহেতু এই দুইটার বেস ডিফারেন্স, তো বেস ডিফারেন্সের কারণে আমরা কি করতে পারি না, টোটাল ভেরিয়েন্সটা ইউজ করতে পারি না। তো মেটেরিয়ালের ক্ষেত্রে যখন পারচেজ কোয়ান্টিটি এবং ইউজড কোয়ান্টিটির ডিফারেন্স হবে তখন আমরা বলে দিব যে এক্ষেত্রে টোটাল ভেরিয়েন্স ডিটারমাইন করা সম্ভব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারো কোনো কোশ্চেন আছে? সবাই চুপ হয়ে গেলেন? না স্যার। আচ্ছা, এবার কোশ্চেনটা হলো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করলাম, এটার জন্য কে রেসপন্সিবল হবে? তাহলে প্রাইস ভেরিয়েন্সের জন্য সবসময় রেসপন্সিবল হলো পারচেস ম্যানেজার। তার মানে যে পারচেস ম্যানেজার মেটেরিয়াল গুলো পারচেস করেছে সে হলো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের জন্য রেসপন্সিবল। আমার যখন কোনো আনফেভারেবল বা ফেভারেবল সিগনিফিক্যান্ট হবে তখন আমরা কি করব, তাদের কাছে আমরা যাব, যে সেটা তার কাছ থেকে এক্সপ্লেনেশন চাবো যে আমার এত প্রাইস ভেরিয়েন্স কতটুকু আছে। এই ক্ষেত্রে যদি আমরা যাই, আমার প্রাইস ভেরিয়েন্স আমার কস্ট কতটুকু দেখেন, $1800 আনফেভারেবল, ওয়ারেস আমার অ্যাকচুয়াল যদি আমরা স্ট্যান্ডার্ড প্রাইসে কিনতে পারতাম তাহলে আমার হইতো কত, 9,000। তাহলে 1800 বা 9,000 আমরা যদি বলি, আমাদের পার্সেন্টেজটা কত, কারণ 20% হলো আমার ভেরিয়েন্স। কত পার্সেন্ট? পারচেজ ভেরিয়েন্স 20%, সিগনিফিক্যান্ট। সো আমরা কি করব, পারচেজ ম্যানেজারের কাছ থেকে এটা এক্সপ্লেনেশন চাবো কেন পারচেজ ভেরিয়েন্স আছে। আর কোয়ান্টিটি ভেরিয়েন্সের জন্য আমরা কার কাছে এক্সপ্লেনেশন চাবো? প্রোডাকশন ম্যানেজার। প্রোডাকশন ম্যানেজারের কাছে। তো প্রোডাকশন ম্যানেজার এই জায়গায় কি কি এক্সপ্লেনেশন দিতে পারে? এখন বলে পারচেজ ম্যানেজারের এক্সপ্লেনেশন কি কি হইতে পারে? ফার্স্ট পারচেজ ম্যানেজার থেকে আমরা দেখি কি কি হইতে পারে এক্সপ্লেনেশন, বলেন তো। মেটেরিয়ালের কস্ট বেশি ছিল। এক নম্বর, কস্ট ইনক্রিজ হয়েছে, তাই তো? এছাড়া কি হইতে পারে? কোয়ালিটি আরএম অ্যাভেলেবল ছিল না, যার কারণে প্রাইস বেশি লাগছে, তাই না? 3 নম্বর, কোভিড-19 কারণে প্রাইস বেশি হয়েছে। 4 নম্বর, ডিউ টু স্ট্রাইক ট্রান্সপোর্টেশন কস্ট বেশি পড়ছে। আর কি কি হইতে পারে বলেন? এনহ্যান্স ট্রান্সপোর্টেশন কস্ট, কাস্টম ডিউটি চেঞ্জ জ্বালানি তেলের কারণে বেড়ে গেছে। হতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। ঠিক আছে, জাস্ট আমরা এই রিজনগুলো জেনে নিলাম যে ও কি কি এক্সপ্লেনেশন দিতে পারে, বাট ও যে এক্সপ্লেনেশন দিবে সেটাই কি আমরা ধরে নিব যে ঠিক আছে? না, আমাকে সেটা কি করতে হবে, ভেরিফাই Analyze. করতে হবে, ভেরিফাই করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। এখন প্রোডাকশন ম্যানেজার কি কি এক্সপ্লেনেশন দিতে পারে? কোয়ালিটি আর র ম্যাটেরিয়াল নট অ্যাভেলেবল ছিল। লো কোয়ালিটি ম্যাটেরিয়াল, তার মানে র ম্যাটেরিয়ালের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কি লাগবে, মেটেরিয়াল বেশি লাগবে। 2 নম্বর, মেশিন ব্রেকডাউন হয়েছে, মেশিন ব্রেকডাউনের কারণে কি হয়েছে, মেটেরিয়াল বেশি ওয়াস্ট হয়েছে, যার কারণে মেটেরিয়াল বেশি লাগছে। আর কি হইতে পারে? আর এনাফ লেবার ছিল না। 3 নম্বর, unavailable of skilled worker,
হতে পারে না? হতে পারে? স্কিল ওয়ার্কারদের আনঅ্যাভেলেবিলিটি ছিল, হতে পারে না? সো ওয়ার্কার যদি স্কিল না হয় তাহলে কি হবে? মেটেরিয়াল ওয়াস্টটা বেশি হবে, হতে পারে? তো আমরা জাস্ট এই রিজনগুলো জেনে রাখলাম যে যখন আমরা কাজ করব প্র্যাকটিক্যালি, আমরা যখন যিনি রেসপন্সিবল তার কাছে যাব, সে যে এক্সপ্লেনেশন গুলো দেবে সেই এক্সপ্লেনেশন গুলো পিছনে তাকে আমাদের কি দিতে হবে? প্রুফ দিতে হবে যে কি কি কারণে কি হয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা লেবার ভেরিয়েন্স বের করি তাহলে আমার কি হবে? তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট কতটুকু হয়েছে সেটা বের করতে হবে। অ্যাকচুয়াল কস্ট আমার লেবারের ক্ষেত্রে কতটুকু হয়েছে দেখেন তো। 4000 আমার লেগেছে, আর প্রতিটা আমার আওয়ারের কস্ট হলো 9.75। তাহলে আমার টোটাল কস্ট কত? অ্যাকচুয়াল কস্ট 39000। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, আমরা যদি স্ট্যান্ডার্ড কস্টে যাই, স্ট্যান্ডার্ড কস্ট তার মানে আমার স্ট্যান্ডার্ড কস্ট কতটুকু হইতো? উপরের দিকে যাই, তাহলে আমরা কত ইউনিট প্রোডাকশন করেছি? 2000 ইউনিট। 2000 ইউনিট প্রোডাকশন করেছি। তাহলে প্রতি ইউনিট প্রোডাকশন করতে আমার লেবার লাগে কতটুকু? 1.8 1.8। তার মানে টোটাল লেবার আওয়ার বেরোলো আমার পার আওয়ারের রেট কত? 10। 10। তাহলে আমার কতটুকু হবে বলেন? স্ট্যান্ডার্ড কস্ট তাহলে কত হয়েছে? 38000। এবার ফ্লেক্সিবল বাজেটটা আমরা করি, তাহলে অ্যাকচুয়াল আওয়ার বেসড অন কি? স্ট্যান্ডার্ড রেট। তাহলে আমার অ্যাকচুয়াল আওয়ার কত? অ্যাকচুয়াল আওয়ার লাগছে কত? 4000। আর স্ট্যান্ডার্ড রেট কত? 10। তাহলে আমার কতটুকু হবে? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে আমার এটা কি হয়েছিল? অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট, তাই না? এটা হলো অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। আর এটা কত? স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কিসের জন্য হয় বলেন? তাহলে এটা হলো কিসের জন্য হয়েছে? রেটের কারণে হয়েছে। রেটের কারণে যদি হয় তাহলে কি হবে? লেবার রেট or স্পেন্ডিং ভেরিয়েন্স। তাহলে আমার অ্যামাউন্টটা কত হয়েছে? কি হবে? কারো কোনো কোশ্চেন আছে? আমার অ্যাকচুয়াল আমার 4000, অ্যাকচুয়াল 4000 উপর বেস করে আমার ফ্লেক্সিবল বাজেট অনুযায়ী আমার 40000 টাকা লাগবে, সেই জায়গায় অ্যাকচুয়ালি লাগছে কত? 39000 টাকা। তার মানে 1000 টাকা হলো আমার ফেভারেবল ভেরিয়েন্স। এবার আমরা যদি এই দুটোর মধ্যে বের করি, এই দুটোর মধ্যে কি হবে বলেন? এফিসিয়েন্সি ভেরিয়েন্স। তার মানে লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, মানে এটা কি হবে? ফেভারেবল হবে না আনফেভারেবল হবে? ফেভারেবল। কেন ফেভারেবল হবে? স্ট্যান্ডার্ডে আমার কত হওয়ার কথা ছিল? আনফেভারেবল হবে স্যার, Cause আনফেভারেবল। আনফেভারেবল হবে cause অ্যাকচুয়ালটা আরো বেশি আছে। আনফেভারেবল হবে কারণ আমার স্ট্যান্ডার্ডে হওয়ার কথা ছিল 38000, সেই জায়গায় আমার স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী আমার কত হয়েছে? 40000। তাহলে আমার লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স হবে 2000 আনফেভারেবল। এই দুইটা মিলে আমার কি হবে? টোটাল ভেরিয়েন্স, টোটাল লেবার ভেরিয়েন্স। তাহলে টোটাল লেবার ভেরিয়েন্স আমার কতটুকু হবে বলেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন আছে? না স্যার। তাহলে কি এটা আমরা পারবো? তো আমরা যদি যাই, ওরা কি করেছে লেবার একটা তো
ওদের সাথে কি আমার ম্যাচ করেছে টোটাল ভেরিয়েন্স ওরা বলছে ডিরেক্ট স্যার লেবার আপনি ঠিক করে দিয়েছেন স্যার 36,000 হওয়ার কথা। ও আচ্ছা এটা 36,000 হবে সরি জি স্যার। ঠিক আছে 36,000 হলে এটা হবে 4,000 4,000 আর এটা কত হবে 3,000 পারবো কারো কোনো কনফিউশন আছে আমরা কি এতটুকু বুঝতে পেরেছি সবাই জি স্যার জি স্যার এবার যদি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েন্সটাতে আমরা যাই তাহলে কি হবে প্রথম হলো আমার অ্যাকচুয়াল তাহলে অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট তাই না স্যার এই লেবার ভেরিয়েন্সটা স্যার মানে আমরা কাকে নোটিফাই করব স্যার? লেবারের ক্ষেত্রে লেবারের রেট বা স্পেন্ডিং যদি বেশি হয় রেট ভেরিয়েন্স যদি বেশি হয় তাহলে কে লেবার রিক্রুটমেন্ট কে রেখে এগুলো তো ফ্যাক্টরিতে হয় তাই না তাহলে প্রোডাকশন ম্যানেজার হলো এই জায়গায় রেসপন্সিবল আর এফিসিয়েন্সি ভেরিয়েন্স দুইটার জন্য আমার প্রোডাকশন ম্যানেজার রেসপন্সিবল ঠিক আছে কারণ লেবার হ্যান্ডেল করবে কে প্রোডাকশন ম্যানেজার ঠিক আছে তাহলে এই জিনিসটা পুরোপুরি কে তাই প্রোডাকশন ম্যানেজার দেবে ঠিক আছে জি স্যার। তাহলে আমার কি হবে ইনটু স্ট্যান্ডার্ড রেট আরেকটা হবে স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট তার কোনো সমস্যা আছে এই পর্যন্ত না স্যার ওকে আমরা যদি প্রবলেমটাতে যাই আমার টোটাল অ্যাকচুয়ালি যদি আমরা যাই অ্যাকচুয়ালি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কত হইছে 20,800 তাই না তাহলে এটা এবার আমরা আসি অ্যাকচুয়াল আমার কতটুকু ছিল সেটা কত হবে আমাদের দেখেন আমার বলা আসছে যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড হয় বেসড অন কি ডাইরেক্ট লেবার আওয়ার তাহলে আমার অ্যাকচুয়াল আওয়ার সবসময় কি হবে ডাইরেক্ট লেবার আওয়ারটা হবে তাহলে আমার ডাইরেক্ট লেবার আওয়ার কতটুকু ছিল 4,000 আর আমার স্ট্যান্ডার্ড রেট কত 5 আমার স্ট্যান্ডার্ড কতটুকু হবে আমি 2,000 ইউনিট প্রোডাকশন করেছি প্রতি ইউনিট প্রোডাকশন করার জন্য আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1.8 ঠিক আছে আর আমার কি হবে আমার রেট হলো 5 কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন কারো কোনো কনফিউশন আছে না স্যার তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার তাহলে আমার কি হবে এই জায়গায় 20,000 আর এখানে কতটুকু হবে বলেন সবাই কত হবে সবাই বলেন না কত এটা 18,000 18,000 জি স্যার তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এটা কি হবে স্যার ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স ভেরিয়েবল স্পেন্ডিং ভেরিয়েন্স স্যার হচ্ছে 800, স্পেন্ডিং ভেরিয়েন্স স্যার 800। ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং 800 ফেভারেবল না আনফেভারেবল 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 এই দুটো কি হবে স্যার এটাও আনফেভারেবল। এফিশিয়েন্সি ভেরিয়েন্স 2000। ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স আমার হওয়ার কত ছিল 18,000 লাগছে 20,000 তাহলে 2,000 কি হবে আনফেভারেবল। টোটাল ভেরিয়েন্সটা কত হবে 2800 আনফেভারেবল। টোটাল ভেরিয়েন্স রেট 800 আনফেভারেবল এই হলো প্রবলেম কারো কোনো কোশ্চেন আছে না স্যার তার মানে নরমালি আমার রেট লেবার ভেরিয়েন্স এবং ওভারহেড ভেরিয়েন্সে কোনো ধরনের কমপ্লেক্সিটি নেই বাট মেটেরিয়াল ভেরিয়েন্সে আমার যখন পারচেজ কোয়ান্টিটি এবং ইউজ কোয়ান্টিটি ডিফারেন্স হবে তখন আমাদের কি করতে হবে দুইটা বেস ধরে আমার ফ্লেক্সিবল বাজেটটা করতে হবে ঠিক আছে আমরা কি এরপরে যেতে পারি আর যদি কোনো কোশ্চেন না থাকে জি স্যার আচ্ছা আমরা স্ট্যান্ডার্ড কোশ্চেনটা আগে একটু শেষ করে নিই তারপর আমরা অন্য দিকে যাব সবাই কি দেখতে পাচ্ছেন জি স্যার আমাদের
এটা হলো প্রবলেম হলো 1014। প্রবলেমটা কি আমরা দেখি। Miller Toy Company manufacture a plastic swimming pool at its Westwood plant. The plant has been experiencing problem as shown by its June contribution format income statement below. তার মানে বাজেটের কত ছিল, আমার অ্যাকচুয়াল কতটুকু, সেই ইনফরমেশনগুলো আমার দেওয়া আছে। তাহলে সেলস অ্যামাউন্ট আমার ছিল 15,000 পুল, আমরা সেলস করেছি, আমরা বাজেটে বলছি 4,50,000, অ্যাকচুয়ালি 4,50,000 টাকা হয়েছে। তার মানে আমাদের সেলসে কোনো ভেরিয়েন্স নাই। ভেরিয়েবল এক্সপেন্সে আমরা যাই। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমার 1,80,000 বাজেটে ছিল, আমার অ্যাকচুয়ালি লাগছে 1,96,290 টাকা। ভেরিয়েবল সেলিং এক্সপেন্সে আমার কোনো ডিফারেন্স হয় না। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সে আমার কোনো ডিফারেন্স হয় না। তাহলে ডিফারেন্সটা আমার কোন জায়গায়, শুধু ভেরিয়েবল কস্ট অফ গুডস হলে আমার ডিফারেন্সটা। এই পর্যন্ত সবাই বুঝছেন? আমরা বললাম আমার স্যার একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্ট আমার বাজেটেড অ্যামাউন্ট কত ছিল, আমার অ্যাকচুয়াল কত হয়েছে সেটাও দেওয়া আছে। এবং এই জায়গা থেকে আমরা যখন ডিফারেন্সটা বের করলাম বাজেটের সাথে অ্যাকচুয়াল, অনলি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডে আমরা একটা ডিফারেন্স দেখছি, যে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাজেটে ছিল 1,80,000, ওয়ারেস অ্যাকচুয়াল 1,96,290। তার মানে 16,290 টাকার একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, এটা হলো ভেরিয়েন্স। এখন আমাকে নিচে স্টারে বলেছে যে ভেরিয়েবল কস্ট অফ গুডস বলতে আমরা বলছি ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাই না? জি স্যার তাহলে আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আমার বাজেট আর অ্যাকচুয়াল আমরা জাস্ট একটু এটা লিখে রাখি। আমার বাজেটে কত ছিল, 1,80,000, আর অ্যাকচুয়াল হয়েছে 1,96,290। তাহলে আমার ভেরিয়েন্স কত, 16,290 হলে আমার ভেরিয়েন্স। এটা কি ফেভারেবল না আনফেভারেবল? কারণ আমার বাজেটের থেকে অ্যাকচুয়ালটা বেশি হয়েছে, সো ইটস আনফেভারেবল। এবার আমরা নিচের দিকে একটু যাই। Janet Dawn, who has just been appointed general manager of the West plant, has been given instruction to get things under control. Upon reviewing the plant's income statement, Ms. Dawn has concluded that the major problem lies in the variable cost of goods sold. She has been provided with the following standard cost purchasing pool. তার মানে আমার স্ট্যান্ডার্ড কস্টে দেওয়া আছে ডিরেক্ট মেটেরিয়াল কত, ডিরেক্ট লেবার কত, আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত সেটা দেওয়া আছে। জুনে আমার প্ল্যান্ট প্রডিউস করছে 15,000 পুল এবং ইনকার দ্য ফলোইং কস্ট। এবার আমরা মেটেরিয়ালের ক্ষেত্রে যাই, কি অবস্থা হয়। মেটেরিয়াল পার ইউনিট, পার ইউনিটে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার কতটুকু লাগে, 3 পাউন্ড। আমার স্ট্যান্ডার্ড প্রাইস পার পাউন্ড কত, 2। তার কোনো কনফিউশন আছে এই জায়গায়? একটু আপনারা আমার সাথে কথা বলেন, নাহলে আমার মনে হয় যে আপনারা শুনছেন না। হ্যাঁ স্যার শুনছি স্যার। ওকে, 2 নম্বর ছিল আমি ইউনিট প্রোডাকশন করছি কত, 15,000 পুল আমার ইউনিট প্রোডাকশন করেছি, তাই না? তাহলে মেটেরিয়াল রিকোয়ার্ড কত, RM রিকোয়ার্ড ফর প্রোডাকশন, আমার কতটুকু প্রোডাকশন করা লাগতো, 15,000 প্রতি ইউনিটের জন্য আমার কত, 3 কোয়ান্টিটি। তাহলে 45,000 পাউন্ড আমার মেটেরিয়াল রিকোয়ার্ড ছিল প্রোডাকশনের জন্য। আমি অ্যাকচুয়াল পারচেজ করছি কত, 60,000 60,000 ইউনিট অ্যাকচুয়াল প্রোডাকশন into করেছি। 1.95 তারপর আমরা একটু দেখি ইউজ এবং অ্যাকচুয়াল ইউজ করেছি কত, 39,200 49,200। এগুলো হলো আমার সবগুলো কোয়ান্টিটি, তাই না? কোয়ান্টিটি। এবার আমরা আসি কস্ট। আমার দেখেন পারচেজ 60,000 মেটেরিয়াল, আমার প্রতি পাউন্ড পারচেজ করছি কত করে, 1.95 ডলার করে পারচেজ করেছি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে?
এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার এবার যদি আমরা মেটেরিয়াল ভেরিয়েন্স বের করতে যাই, মেটেরিয়াল ভেরিয়েন্স, প্রথমে আমার কি আসবে? অ্যাকচুয়ালটা আসবে। অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল প্রাইস। তারপর আমার কি আসবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু Standard price. প্রাইস, আর হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি Standard ইনটু। price into standard quantity. এবার আমরা আসি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। আমার কত আছে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি পারচেজ করেছি কত মেটেরিয়াল? Yeah, 60,000. 60,000। আমি পারচেজ প্রাইস 60,000. কত? 1.95. 1.95, তাই না? Yeah. তাহলে আমার টোটাল কস্ট কতটুকু হবে? 1,17,000। কারো কোনো কনফিউশন আছে? No, sir. এবার আমরা আসি, আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 60,000, 60,000 আমার স্ট্যান্ডার্ড প্রাইস into কত? 3. 3. স্ট্যান্ডার্ড প্রাইস 2। 2 স্যার। Oh, sir, sorry, sir, 2. তাহলে আমরা যদি করি তাহলে আমার টোটাল কত হবে? 12,000 1,20,000। এই যে দুইটা ডিফারেন্সটাকে আমার কি বলা হয়? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স কত হবে? প্রাইস ভেরিয়েন্সটা আর কোনো কনফিউশন আছে? স্যার সবাই কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি স্যার। এবার আমরা বের করব কি মেটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। মেটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স কিসের উপর বেস করা হয়? ইউজড এর উপর বেস করা হয়। এবার আসি, আমি প্রোডাকশন করছি কত ইউনিট? স্যার 15,000 ইউনিট। 15,000 ইউনিট। আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত প্রতি ইউনিট তৈরি করতে? 3। তাহলে স্যার 3 আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 2। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। নাই। এবার আমরা আসি, এই যে 15,000 কোয়ান্টিটি আমরা তৈরি করেছি, এই 15,000 জন্য আমার আসলে মেটেরিয়াল লাগছে কতটুকু? স্যার আমাদের লাগছে 49,200 ইউজড ম্যাটেরিয়াল। 49,200 হলো মেটেরিয়াল ইউজ করেছি। আমার জি স্যার, স্ট্যান্ডার্ড পাউন্ড প্রাইস কত প্রতিটা? 2 টাকা করে ছিল 2 টাকা। পার পাউন্ড। তাহলে টোটাল আমার কত হবে? 98,400। তাহলে এই যে দুইটা ডিফারেন্সটা, এই দুইটা ডিফারেন্সটা হবে আমার কোয়ান্টিটি ভেরিয়েন্স। Variance. $8,400 আর কোনো কনফিউশন আছে? এই জায়গা থেকে কি আমরা টোটাল ভ্যারিয়েন্স বের করতে পারি? জি স্যার। না, পারি না, কারণ আমার বেস সেম লাইন একই না। যখন আমার পারচেজ কোয়ান্টিটি এবং ইউজড কোয়ান্টিটি ডিফারেন্স হবে, তখন মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা টোটাল কোয়ান্টিটি বের করতে পারি না। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? স্যার আরেকবার বলবেন? আমরা দেখেন মেটেরিয়ালের ক্ষেত্রে যখন আমরা প্রাইস ভেরিয়েন্স বের করেছি, তখন আমরা কিসের উপর বের করেছি? মেটেরিয়াল কতটুকু পারচেজ করেছি তার উপর, তাই না? আর কোয়ান্টিটি ভেরিয়েন্স যখন বের করছি, তখন কিসের উপর বের করছি? মেটেরিয়াল কতটুকু ইউজ করেছি। তাহলে এই যে দুইটা জিনিস বের করেছি, দুইটা কিন্তু সেম লাইন না। অর্থাৎ আমি কম্পারিজন করতে পারি অ্যাপল টু অ্যাপল কে। অ্যাপল টু কমলা কিন্তু কখনো কি করা যায় না? কম্পারিজন করা যায় না। তো যার কারণে আমরা মেটেরিয়ালের ক্ষেত্রে যদি পারচেজ অ্যামাউন্ট আর ইউজড অ্যামাউন্ট সেম না হয়, তাহলে আমরা টোটাল মেটেরিয়াল ভেরিয়েন্স বের করতে পারি না। কারণ মেটেরিয়াল টোটাল ভেরিয়েন্স সমান কি হয়? প্রাইস ভেরিয়েন্স প্লাস কোয়ান্টিটি ভেরিয়েন্স। কিন্তু দুইটার বেসি তো সমান না, তাহলে আমরা কিভাবে অ্যাড করব, তাই না? অ্যাপল আর অরেঞ্জকে তো অ্যাড করা যায় না, যায়? না স্যার। তো যার কারণে এই জায়গায় আপনি লিখে দিবেন যে যেহেতু প্রাইস ভেরিয়েন্স ইজ বেসড অন মেটেরিয়াল পারচেজ কোয়ান্টিটি, আর whereas কোয়ান্টিটি ভেরিয়েন্স ইজ বেসড অন মেটেরিয়াল কনজাম্পশন, আমরা কি করতে পারি না? মেটেরিয়াল টোটাল ভেরিয়েন্সটা এই জায়গায় ডিটারমাইন করতে পারি না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে দেখেন আমার প্রবলেমটা যদি এরকম ভাবে থাকে, আমরা যে এখন যে প্রবলেমটা পড়েছে, আমরা কি এই প্রাইস ভেরিয়েন্স বের করতে পারবো? জি স্যার। এবার জি স্যার পারবো। লেবারের ভেরিয়েন্স যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা দেখি লেবারটা পাই কিনা। তাহলে লেবারের ক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। ঠিক আছে? জি স্যার। এখন আমরা দেখি আমার অ্যাকচুয়ালি লেবার কি অবস্থা। সি নাম্বারটা দেখেন,
11,800 ডিরেক্ট লেবার আওয়ার এট এ কস্ট 7 পার আওয়ার। তাহলে আমার অ্যাকচুয়াল আওয়ার কত? 11,800 আর অ্যাকচুয়াল রেট কত? 7। তার কোনো কোশ্চেন আছে? স্যার এবার আমরা আসি এটাতে। এটা আমার কত হবে? অ্যাকচুয়াল আওয়ার হলো 11,800 আর স্ট্যান্ডার্ড রেট কত ছিল আমার? 6 পার আওয়ার। 6। জি স্যার। কোথা থেকে পেলাম? এই যে দেখেন 6। ঠিক আছে, এবার আমরা আসি স্ট্যান্ডার্ড আওয়ার আমার কতটুকু হবে? আমি প্রোডাকশন করছি কত? 15,000। এই 15,000 জন্য আমার পার ইউনিট প্রোডাকশনের জন্য আমার লেবার লাগবে কত? 0.8 0.8 আর 0.8 স্যার, ছয়টা কত? 11,800 per rate। তার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। তাহলে এই যে দুইটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হবে? লেবার রেট ভেরিয়েন্স। তাহলে আমার রেটের ডিফারেন্স যেহেতু, এটাকে বলা হবে লেবার রেট ভেরিয়েন্স। কত হবে? কত হবে বলেন? স্যার 11,800 11,800 কি হবে এটা? ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল স্যার। স্যার আনফেভারেবল। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হবে? স্যার এখানে আলটিমেটলি 1,200 টাকা হচ্ছে ফেভারেবল হবে। 1200 টাকা ফেভারেবল। জি স্যার। তাহলে লেবার কি হবে? এফিসিয়েন্সি ভেরিয়েন্স ভেরিয়েন্স আমার 1200 1200 কি হবে? ফেভারেবল। টোটাল ভেরিয়েন্স তাহলে কি টোটালটা হবে? হবে স্যার 10,600 আনফেভারেবল। এটা হবে আমার টোটাল লেবার ভেরিয়েন্স। আনফেভারেবল কত হবে বলেন? 10,000 কত হবে? 11,800 থেকে আমরা যদি 1200 টাকা বাদ দিই তাহলে কত হবে? 10,600 স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে এবার করতে পারেন। আনফেভারেবল হবে স্যার। আনফেভারেবল। ঠিক আছে, জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা লেবার রেট ভেরিয়েন্স এবং লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করেছি। ভেরিয়েবল ওভারহেড রেট এবং এফিসিয়েন্সি ভেরিয়েন্স কি বের করতে পারবো? এটা করতে হবে নাকি আপনারা পারবেন? স্যার একটু করে দেন। স্যার একটা সম্পূর্ণ করা থাকছে। ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স আমরা যাই, তাহলে আমার কি হবে? অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট, তারপর কি হবে? অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রেট আর হলো স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। এরপর আমরা আসি কি বলা আছে দেন? ইনকাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল ইনকম 18,290। ঠিক আছে, এটা আমরা যদি পার আওয়ার বের করতে যাই তাহলে আমরা 18,290 ভাগ কত হবে? 5,900 মেশিন আওয়ার ওয়াজ রেকর্ডেড। এখন দেখেন আমাদের এই জায়গায় কি কখনো বলছে যে আমার ভেরিয়েবল ওভারহেড আওয়ারটা কিসের বেসিসে এই জায়গায় অ্যালোকেট হবে? স্যার বলে দিছি মেশিন আওয়ারের উপরে। এখানে বলছে টোটাল মেশিন আওয়ার রেকর্ডেড, উপরে কি বলা ছিল? দেখেন তো, দেখেন কোথাও বলা আছে? না স্যার এরকম বলা নাই। বলা নাই। যেহেতু বলা নাই সেহেতু আমরা ধরে নিব যে এটা মেশিন আওয়ারের উপর বেস করে কি করা হয়? রেকর্ড করা হয়। সমস্যা হলো দেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বেসড অন মেশিন আওয়ার বলা আছে কিন্তু। জি স্যার। দেখেন উপরে মেশিন আওয়ার বলা আছে। এটা আমরা কি করছি? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড স্টার দেওয়া আছে বেসড অন মেশিন আওয়ার। এখানে যদি বেসড অন লেবার আওয়ার দিত আর এই জায়গায় বলে দিত মেশিন আওয়ার রেকর্ডিং এত, আপনারা কি করতেন তখন? লেবারের উপরে করতে অ্যাকচুয়াল লেবার আওয়ার দিয়ে ভাগ করতাম। সো আপনাকে বের করতে হবে যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা কোন কি বেসিসে অ্যালোকেট করা হয়েছে সেটা আগে বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের এটা আসলে তো টোটাল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? অ্যাকচুয়ালি হচ্ছে আমার 18,290। তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট হলো 18,290। কারো কোনো কোশ্চেন আছে? অ্যাকচুয়াল আওয়ার কত আমার? অ্যাকচুয়াল আওয়ার কত? 5,900। স্ট্যান্ডার্ড রেট কত আমার দেওয়া আছে?
3 per hour. ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড রেট কত হবে? আমি প্রোডাকশন করেছি 15,000 ইনটু প্রতিটার জন্য হলো 0.4 আর আমার রেট হলো 3। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হবে? বলেন কি হবে? Spending variance, variable overhead spending variance. কত হবে? ঠিক আছে। আর এটা কি হবে? ভেরিয়েন্স। কত হবে? 300। টোটাল কত হবে? কত হবে? 290। তার কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে এই টাইপ যদি প্রবলেম পরীক্ষা আসে আপনার কি পারবো? জি স্যার। আমরা যদি এরপরে যাই আরো প্রবলেমগুলো সহজ। এই যে দেখেন প্রবলেমগুলো খুবই সহজ। আমার মনে হয় যে আপনারা বাসায় প্র্যাকটিস করলে এই সবগুলোই পারবেন। তো আমরা নতুন আরেকটা জিনিসে চলে যাই। অপারেটিং পারফরম্যান্স মেজার নিয়ে আমরা কথা বলবো। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এটার মেইন অবজেক্টিভটা হলো যে আমাদের এফিসিয়েন্সি লেভেলটা কতটুকু, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি কতটুকু সেটা বের করা। ধরেন আমার যখন কোনো একটা অর্ডার আসে কোনো একটা কাস্টমার কাছ থেকে এবং এই প্রোডাক্টটা যখন কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়া হয়, এই টোটালটাকে বলা হয় ডেলিভারি সাইকেল। অর্থাৎ কাস্টমার আমাকে কি করবে, অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পর আমি কি করবো, এটাকে আমি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করবো, করে সেটা কাস্টমারকে ডেলিভারি করবো। এই যে টোটাল টাইমটা এটাকে বলা হয় ডেলিভারি টাইম। ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এই যে ডেলিভারি টাইম, এই টাইমের ভিতরে কিছু আছে ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি, কিছু আছে নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি। এখন আমাদের কি করতে হবে, নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি গুলা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং এগুলা কি করতে হবে, এলিমিনেট অথবা মিনিমাইজ করতে হবে, যাতে আমার কি করতে হয়, আমার এফিসিয়েন্সি বাড়ে। সো বেসিক্যালি এটার উপর বেস করে এখন এই জিনিসটা আমরা পড়বো। সো ডেলিভারি সাইকেল টাইম বলতে আমরা বুঝছি যে যখন কাস্টমার আমাকে একটা অর্ডার করবে এবং অর্ডার করার পর আমি যেই প্রোডাক্টটা অর্ডার করা হয়েছে সেটা প্রোডাকশন করে কাস্টমার কাছে আমি ডেলিভারি দিব। তাহলে অর্ডার প্লাস কাস্টমার এই কি করবে, অর্ডারটা রিসিভ করবে। এই দুটার এই যে সময়টা টাইম ল্যাপসটা এটাকে বলা হয় ডেলিভারি সাইকেল টাইম। তাহলে ডেলিভারি সাইকেল ধরেন আপনি আজকে একটা ধরেন প্রোডাক্টে আপনি অর্ডার করলেন, ইবেলিতে একটা প্রোডাক্ট অথবা আপনি দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করলেন, তাহলে অর্ডার ওই জায়গায় শুরু হবে এবং দারাজ যখন প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দিবে, এই যে অর্ডার করার সময় থেকে পৌঁছে যাওয়ার সময় পর্যন্ত যতটুকু টাইম ল্যাপস হবে এই টাইমটাকে বলা হয় আমার ডেলিভারি সাইকেল টাইম। আর কোনো কোশ্চেন আছে? 2 নম্বর জিনিসটা হলো আমরা একটু আসি, তাহলে ডেলিভারি সাইকেলটা আমরা শুরু করলাম। এখন একটা জিনিস, কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে আপনি ডেলিভারি, আপনি প্রথমে অর্ডার দিলেন, অর্ডার দেওয়ার পর কি হবে, তারপর এই অর্ডারটা প্রথমে আপনি কার কাছে দিবেন, সেলস পার্সনের কাছে অর্ডার দিবেন। এই অর্ডার দেওয়ার পর সেলস পার্সন কি করবেন, এটা প্রোডাকশন ফ্লোরকে ইনফর্ম করবে। প্রোডাকশন ফ্লোর এই সেই ইনফরমেশনের উপর বেস করে কি করবে, এই প্রোডাকশনটা তৈরি করবে। যখন প্রোডাকশনটা তৈরি করা শুরু হবে, অর্থাৎ আমার র মেটেরিয়ালটা থেকে ফিনিশ করে কমপ্লিট হবে, অর্থাৎ প্রোডাকশন ফ্লোরে যতক্ষণ থাকবে এই যে টাইমটা এটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সাইকেল। অর্থাৎ আমি অর্ডারটা প্লেস করার সাথে সাথে কিন্তু আমার ম্যানুফ্যাকচার শুরু হয় না। যখন থেকে ম্যানুফ্যাকচারটা শুরু হবে অর্থাৎ র মেটেরিয়াল কনভার্ট করা শুরু হবে এবং ফিনিশ প্রোডাক্টে পরিণত হবে,
এই যে টাইমটা এটাকে বলা হয় আমার ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম। এই ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইমের ভিতরে আমার 4টা টাইম থাকে। একটা হলো আমার প্রথমে একটা প্রসেস লাগে, অর্থাৎ আমার ডিরেক্ট মেটেরিয়ালকে আমার একটা প্রসেস দিয়ে আমাকে কি করতে হয়। আমি একটু ইয়াতে চলে যাই, এটা গ্রাফে চলে যাই, আমার মনে হয় সেই গ্রাফটা দেখে আপনারা বুঝে যাবেন। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছি। ওকে, আমার এই গ্রাফে দেখেন কাস্টমার যখন অর্ডার দিয়েছে এবং গুডস কাস্টমার কাছে শিপ করেছে, এই যে ফুল টাইমটা এটাকে বলা হয় ডেলিভারি সাইকেল টাইম। কারণ কাস্টমার অর্ডার দিল, দেওয়ার পর আমার কি করব, কাস্টমার অর্ডার দেওয়ার পর সেলস পারসন কি করবে, এটা প্রোডাকশন ফ্লোরে প্রোভাইড করবে। এই যে টাইমটা ওয়েট করতে হয় এটাকে বলে ওয়েট টাইম। অর্থাৎ কাস্টমারের অর্ডার আমরা রিসিভ করলাম, রিসিভ করার পরে দেন আমরা প্রোডাকশন স্টার্ট করব। তাহলে কাস্টমার টাইম থেকে প্রোডাকশন স্টার্ট পর্যন্ত যে সময়টা এটাকে বলে ওয়েট টাইম। ঠিক আছে, এখন প্রোডাকশন স্টার্ট হলো। প্রোডাকশন স্টার্ট করলে আমার কি হবে, র মেটেরিয়াল প্রসেস করতে হবে, আমার ডিফারেন্ট ফেজে আমার প্রোডাক্টটা কি করতে ইন্সপেকশন করতে হবে, আমার র মেটেরিয়াল গুলো বা প্রোডাকশনটা আমাকে এই ফ্লোর থেকে ওই ফ্লোরে আমার কি করতে হবে, মুভ করতে হবে। তারপর আমার কি করতে হবে, যে জায়গা থেকে ডেলিভারি হবে সেই জায়গায় নিয়ে যেতে হবে, এটা কুইতে থাকবে। এই পুরো টাইমটাকে বলা হয় থ্রুপুট বা ম্যানুফ্যাকচারিং টাইম। 4টা টাইম, একটা হলো প্রসেস টাইম, একটা ইন্সপেকশন টাইম, একটা মুভ টাইম, আর একটা হলো কুইট টাইম। এই 4টা টাইমকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম অথবা থ্রুপুট টাইম। এখন দেখেন এই টাইমের ভিতরে আমরা যদি ভ্যালুয়েটেড বা নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি গুলো বের করতে যাই তাহলে কি হবে, অনলি একটা টাইম প্রসেস টাইম, এটা হলো আমার ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিস। বাকি যে সবগুলো টাইম, ওয়েট টাইম, ইন্সপেকশন টাইম, মুভ টাইম, কুইট টাইম, এই সবগুলো হলো আমার নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি। এখন আমি যদি আমার ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সিটা বের করতে চাই, তাহলে আমার ম্যানুফ্যাকচারিং সাইকেল কোনটা, এই 4টা কষ্টের সমন্বয় হলো আমার ম্যানুফ্যাকচারিং সাইকেল। প্রসেস টাইম, ইন্সপেকশন টাইম, মুভ টাইম, কুইট টাইম। কারণ প্রসেস টাইমকে যদি আমি আমার ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম দিয়ে ভাগ করি তাহলে তো আমার কি হবে, ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সিটা বেড়ে যাবে, তাই না? আমরা যদি একটু নিচে দিকে আসি, ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সিটা বলা হয় ভ্যালুয়েটেড টাইমকে আমরা যদি ম্যানুফ্যাকচারিং টাইম দিয়ে ভাগ করি অথবা থ্রুপুট টাইম দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি। তো ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সির মধ্যে অনলি প্রসেস টাইম হলো ভ্যালুয়েটেড, বাকি সবগুলো হলো নন ভ্যালুয়েটেড। আমরা যদি প্রবলেমটা দেখি, প্রবলেমটাতে আমাকে বলা হচ্ছে যে নোভেক্স কোম্পানি কিপস কেয়ারফুল ট্র্যাক অফ দ্য টাইম টু কমপ্লিট কাস্টমার অর্ডার। During the most recent quarter, the following average time were recorded for each unit of order. Wait time 17 দিন, inspection time 0.4, process time 2, move time 0.6, wait time হলো 0.5। এই জায়গায় যদি টোটাল ডেলিভারি টাইম আমরা বলি, টোটাল ডেলিভারি টাইমটা কতটুকু হবে বলতে পারবেন? স্যার ওয়েট টাইমটা বাদে। না, ডেলিভারি টাইম হলো ফুল টাইম, তাহলে টোটাল 25 দিন হবে আমার ওয়েট ডেলিভারি টাইম। ঠিক আছে, মানে ওয়েট টাইম 17, 17.4, 19.4, 20, 25, তাহলে টোটাল 25 দিন হলো আমার ডেলিভারি টাইম। এবার যদি ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম অথবা থ্রুপুট টাইম বলি তাহলে আমার কতটুকু হবে? স্যার ওয়েট টাইমটা বাদে যাবে। এটা স্যার ওয়েট টাইমটা বাদে। তাহলে বাকি 0.42, 2.438, তাহলে 8 দিয়ে হবে আমার টোটাল থ্রুপুট টাইম অথবা ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম। আর ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি যদি বলি তাহলে কি হবে, আমার প্রসেস টাইমকে যদি আমি ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম দিয়ে ভাগ করি তাহলে আমার ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি বের হবে। তাহলে প্রসেস টাইম 2 আর ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম হলো 8, তাহলে 2/8 সমান হলো 25%। তাহলে ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি কত অনলি 25%। সো আমার নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি আমি যত এন থেকে এলিমিনেট করতে পারবো আমার ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি বাড়বে এবং আমার কস্ট রিডাকশন হবে। ঠিক আছে, তো নরমালি এগুলো ছোটখাটো এরকম ধরনের আসতে পারে। তো এই জায়গা দেওয়া আছে, মানে কারো কোনো এই যে কথাগুলো বললাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কোনো কনফিউশন নেই, তাই তো? সো স্যার আমরা স্যার বইতে এটা স্যার কোন জায়গাতে আছে স্যার, না হলে পরে আমরা একটু এটা নোট করে নিতাম। এই স্ট্যান্ডার্ড কস্টের ভিতরে আছে। আচ্ছা স্যার। এই যে দেখতে পাচ্ছেন, এটা না, স্ট্যান্ডার্ড কস্টের ভিতরে আপনি একটু সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। 11তম অধ্যায় 10-11 যে কোনো জায়গায় আপনি পাবেন। ঠিক আছে, 10 অথবা 11 আপনি যে কোনো জায়গায় আপনি সার্চ করলে পাবেন।
এবার বলেন আমরা যে ভেরিয়েন্স অ্যানালাইসিস করলাম, এই ভেরিয়েন্স অ্যানালাইসিসের মধ্যে আপনার কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে এই ধরনের যদি ভেরিয়েন্স অ্যানালাইসিস আছে আপনারা পরীক্ষা পারবেন? স্যার ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আমি যে জিনিসটা পড়াইলাম এটা দেখেন 10 নম্বর চ্যাপ্টারিতে আছে। 10 নম্বর চ্যাপ্টারের ভিতরে আছে, এই যে দেখুন ইন্টারনাল বিজনেস প্রসেস পারফরম্যান্স মেজার, এর ভিতরে আপনি ইনফরমেশনগুলো দেওয়া আছে। আছে? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে দেখুন পাচ্ছেন? এই যে থ্রুপুট টাইম, ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি, ডেলিভারি সাইকেল টাইম, পার্সেন্টেজ অফ অন টাইম ডেলিভারি পাচ্ছেন? সো চ্যাপ্টার 10 এর ভিতরে আপনারা এই জিনিসগুলো পাবেন। এই জিনিসগুলো একটু করে নেবেন, মনে হয় আপনাদের নতুন সিলেবাস অনলি একবার আসছিল, বাট যদি আসে তাতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো বেটার। তাহলে থ্রুপুট টাইমটা কিরা বলতে পারবেন? আমরা যদি থ্রুপুট টাইমকে এটা জিজ্ঞাসা করি আপনাদেরকে, বলতে পারবেন সবাই? জি স্যার, প্রসেস টাইম প্লাস ইন্সপেকশন টাইম প্লাস মুভ টাইম প্লাস কিউ টাইম। এই চারটা টাইমকে বলা হয় থ্রুপুট টাইম অথবা ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম। আর ডেলিভারি টাইমটা কি? স্যার ওয়েট টাইম সহ বাদ বাকি চারটা মিলে সবগুলো মিলিয়ে আর কি আমার। আর ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি কি? মানে আমার ডেলিভারি টাইমটাকে যদি আমরা ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইম দিয়ে ভাগ করি তাহলে আমার যেটা বেরোবে সেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি, জি স্যার। ঠিক আছে? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে আজকের এই যে আজকের লেকচারটা দিলাম তার উপর? কার কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এখন কোন বিষয়? আচ্ছা, আমরা তাহলে কি কি শেষ করলাম একটু এটা বলতে পারেন? জি আমরা স্যার। আমাদের এই পর্যন্ত কি কি শেষ করলাম আসলে সিলেবাসে? স্যার ভেরি বলতে পারবেন কেউ? Sir, first concept, আচ্ছা, এটা বাদ দিলাম, আমরা কি কি করি নাই এটা বলেন তো? sir, process costing. ওকে, তারপরে তারপরে sir, relevant বাজেটিং costing. করি নাই। তারপর ডিফারেনশিয়াল অ্যানালাইসিস, ডিফারেনশিয়াল অ্যানালাইসিস, আমরা ক্যাপিটাল বাজেটিং, ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর ভিতরে রিলেভেন্ট কস্টিং আসবে, ক্যাপিটাল বাজেটিং আসবে, আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। আর 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 কিছু বাকি নেই। সব শেষ? আচ্ছা, আমরা যে কাজটা করব নেক্সট ক্লাসে আমরা রিলেভেন্ট কস্টিং নিয়ে কথা বলবো, এর পরের ক্লাসে আমরা ক্যাপিটাল বাজেটিং নিয়ে কথা বলবো, তারপর আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যে অ্যালোকেশনটাতে চলে যাব, ঠিক আছে? ওকে স্যার। তারপর যদি আমরা সময় পাই তাহলে আমরা প্রসেস কস্টিং করব। আচ্ছা স্যার। আজকে মনে হয় কত নম্বর ক্লাস? 19th না? জি স্যার। 20 নাম্বার। 8 তারিখ থেকে পরীক্ষা ওর সিলেবাসে। সো আচ্ছা, আপনাদের কালকে কি কি ক্লাস আছে? শুধু ইথিক্স আছে অনেকের। কয়টার সময়? ইথিক্স এর রাত 9টায়। আগামীকাল? হ্যাঁ স্যার। তার মানে এর ভিতরে আর কোনো ক্লাস নাই, আমার ক্লাসটা আর ইথিক্স, তাই তো? স্যার অন্য কাউকে একটু জিজ্ঞেস করেন, আমি তো এই দুইটার মেসেজ পাই। আর কোনো ভাই আর কি কোনো ক্লাস আছে অ্যাকাউন্টিং বা অন্য কিছু ম্যাথের? না স্যার এই দুইটাই। আচ্ছা, তাহলে যদি সম্ভব করা যায় আমি একটু কথা বলি যে দুইটা ক্লাস নেওয়া যায় কিনা, ঠিক আছে? যদি দুইটা ক্লাস নেওয়া যায় তাহলে আমরা আগামীকাল দুইটা ক্লাস নেব। সমস্যা আছে কোনো? যদি নেই নো স্যার। তাহলে আমরা কি করতে পারবো, 3 ঘন্টার ভিতরে রিলেভেন্ট কস্টিংটা আমরা শেষ করে দিতে পারবো, অথবা রিলেভেন্ট কস্টিং এর ক্ষেত্রে আমাদের দুইটা ক্লাস লাগবে। আচ্ছা, ওকে আমরা স্যার। আমরা এই পর্যন্ত যে ক্লাস করেছি আপনারা কি বুঝেছেন? জি স্যার। Yes sir. আমি শিওর না, কারণ এই প্ল্যাটফর্মে আমি আসলে এই ফার্স্ট টাইম আপনাদের ক্লাস নিচ্ছি, সো আসলে আপনাদের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে আমি জানি না, বাট আমি চেষ্টা করছি যে যাতে এই জিনিসগুলো ইফেক্টিভ হয়, মানে কমপ্লেক্সিটিতে না গিয়ে সহজভাবে বোঝানোর জন্য।
আপনার কি মনে হয় যে আমাদের যে বাকি ক্লাসগুলো আছে এটা একটু অন্যভাবে আমরা কোনো ট্রাই করব? অন্য কোন ওয়ে আছে? কারণ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা তো অন্য টিচাররা কিভাবে পড়ায় আপনারা জানেন, সো ওনাদের কোনো ওয়েটা যদি আপনাদের ভালো লাগে আমার কাছে শেয়ার করতে পারেন, সেটা আমি ইনকর্পোরেট করতে পারি। স্যার আপনারটাই মোটামুটি সবচেয়ে ইফেক্টিভ হয় স্যার। জি স্যার, স্যার না আপনাদের অন্য কোনো টিচার কোন একটা পার্টিকুলার ওয়েতে পড়ালে কোনটা ভালো লাগছে সেটা একটু আমাকে শেয়ার করেন। যে ওই ওই পার্টিকুলার জায়গাটা ভালো লাগছে, সো ওটা যাতে আমি ইনকর্পোরেট করতে পারি। কারো কোনো ফিডব্যাক নাই? স্যার আপনারটাই স্যার আপনারটাই স্বয়ং সম্পূর্ণ স্যার, স্যার আপনারটাই বেস্ট। স্বয়ং সম্পূর্ণ বলা যায়, মানে যেটাকে আমাদের দরকার। আচ্ছা, আপনারা কেউ কি অপারেশন লেভেলে ক্লাস করেন? আমি করি না। কেউ আছেন যে অপারেশন লেভেলে ক্লাস করেন? কেউ নেই? Okay. না আমি কেন বলছি এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? ধরেন আপনি যে ওয়েটা আপনি পড়ান এটা আসলে এটা যে ভালো আপনি বলতে পারেন না, এরকম অনেকেই আছে যারা অনেক ভালো ওয়েতে পড়ায় বা অনেক নতুন কিছু ইনকর্পোরেট করে। তো আপনার যদি মনে হয় যে কোনো কিছু ইনকর্পোরেট করলে আমাকে বললে আমি অলওয়েজ ফ্লেক্সিবল, আমি চেঞ্জ হয়ে যাব। আর আমার মনে হয় যে স্ট্যাটিক হওয়াটা খুব খারাপ। আপনি যতক্ষণ আপনি ফ্লেক্সিবল থাকবেন, নতুন কিছু অ্যাডাপ্ট করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সার্ভাইভ করতে পারবেন। স্যার হয়তো আমাদের মানে যখন সিলেবাসটা শেষ হয়ে যাবে এরপর দেখা গেছে একদিনে 3টা চ্যাপ্টার দিয়ে দিলে আপনি আমাদের কোনো কিছু জিজ্ঞেস করলেন, আমরা ভাবে অ্যান্সার করলাম, তাহলে কি একটা রিভিউ হয়ে যাবে। লাস্টে এটা করলে হয়তো ভালো হবে, এবার বাকিটা আপনার উপর। ওইটা খুব ডিফিকাল্ট হবে, বুঝছেন? কারণ কি সিলেবাসের ভাস্টনেসটা খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বর যে জিনিসটা হলো অনলাইনে আসলে ওইভাবে ইয়ে করাটা খুব ডিফিকাল্ট। আমি জানি না আপনারা কতটুকু ফিল করছেন। মানে এই যে ধরুন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? সো যেটা হয় কি ধরেন এই জায়গা থেকে আমি আপনাদের নামগুলো দেখতে পাচ্ছি, বাট একটা জিনিস আছে যে ধরেন আমি কাউকে যদি আমি সবাইকে অপশন দিই, সবাই একসাথে চুপ করে থাকলো অথবা সবাই একসাথে বললো, এফেক্টিভ হবে না। আমি যে কাজটা করি আমার রিলেভেন্ট কস্টিং আর ক্যাপিটাল বাজেটিং এই দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এই দুইটা থেকে পরীক্ষার দুটো প্রবলেম আসতে পারে। তো এই দুইটা শেষ করার পরে যদি আমি সময় পাই, ডেফিনেটলি আমরা একটা বা দুইটা ক্লাস কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আইসিএমএল কোশ্চেন গুলো অন্ততপক্ষে যদি আমরা দেখি কোশ্চেন গুলো কি আসছে সেগুলো নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য খুব উপকার হবে বা হেল্প হবে। ইয়েস স্যার, ওটা করলে আসলে ভালো হয়। কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত কোশ্চেন নিয়ে কোনো কথা বলি নাই। জি স্যার, ক্লাসের ফার্স্টেই কথা ছিল যে একদম শেষ ক্লাসে কিভাবে আইসিএম এ প্রেজেন্টেশন নিয়ে কথা হবে লাস্ট ক্লাসে। ওকে, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা ওই জিনিসটার জন্য ওয়েট করবো। আর হ্যাঁ, আমি এক্সাম হলে কিভাবে প্রেজেন্টেশন করলে ভালো হবে সেটা নিয়ে। আর আরেকটা জিনিস হলো 8 তারিখ থেকে পুরাতন সিলেবাসে ক্লাস শুরু হচ্ছে। তো আমি জানি না যে এই পুরাতন সিলেবাসে পরীক্ষার জন্য এটা আবার অফ করা হবে কিনা। যদি অফ না করে তাহলে আমি হয়তো বা আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করবো আর কি। অফ করলে তো আসলে কন্টিনিউ করতে ডিফিকাল্ট হবে। তো আমাদের আরো 6 মিনিট বাকি আছে, কেউ যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারেন প্লিজ। স্যার নেক্সট ক্লাসটা কি 3 ঘন্টা হবে? আমি আজকে একটু কথা বলবো আইসিএমএবিতে, দেখি ওরা যদি 3 ঘন্টা, ওরা সাধারণত 1.5 ঘন্টার উপরে ক্লাস দেয় না। এরকম যদি হয় যে আগামীকাল অন্য কারো ক্লাস থাকবে না, তাহলে আমি আমার নর্মাল টাইমে ক্লাস নিলাম, ক্লাস হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা একটা ব্রেক দিয়ে আবার একটা ক্লাস নিলাম, ঠিক আছে? আর সবাই তো অফিস ওপেন, তাই না, যারা জব করে। সো নিলে আমরা সময় আগাতে পারবো না, পিছাতে পারবো আর কি। ধরেন 4:30 থেকে 6টা, তারপর হয়তো বা মাগরিবের নামাজের পরে 7টা থেকে 8:30 পর্যন্ত। আর অথবা আমরা যদি এরকম হয় যে আমাদের পরীক্ষার সময় ক্লাস হবে, তাহলে আমরা একটা ক্লাস করে আগাতে পারি, সমস্যা নেই। স্যার সেটাই ভালো হতো সম্ভবত স্যার, কারণ রিলেভেন্ট কোশ্চেনটা একটু কঠিন স্যার, মানে একদিনে দুইটা ব্যাপার একটু মাথায় নেওয়াটা টাফ হয়ে যাবে। এখন পর্যন্ত কোনো ক্লাস কঠিন মনে হয়েছে? না স্যার এখনো হয়নি আর কি, মানে রিলেভেন্ট কোশ্চেনটা একটু স্যার। রিলেভেন্ট কোশ্চেন এত সহজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আপনার যেটা হলো যে কতগুলো ট্রিকি জিনিস আছে যে ডিসিশন নেওয়ার জন্য, যে আপনার কোন কজগুলো আপনার ডিসিশন মেকিং এর সাথে রিলেটেড আর কোনগুলো রিলেটেড না।
সবসময় মনে রাখবেন সবকিছুই সম্ভব এবং এগুলো খুব ফান্ডামেন্টাল লেভেলে অর্থাৎ বেসিক লেভেলে, তো টেনশন করার কোনো কিছু নেই, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ। আমার মনে হয় যে এই পর্যন্তই থাকুক, আমরা আগামীকাল আবার দেখা হবে, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।